ধরুন আপনি একটি দলিল সম্পাদন পূর্বক রেজিস্ট্রি করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে প্রদান করলেন। সাব রেজিস্ট্রার আপনার দলিলটি দেখে শুনে জানালো যে দলিলটি রেজিস্ট্রি করবে না। এখন আপনি কি করবেন, কিভাবে করবেন এবং ধাপে ধাপে কোন কাজটি করবেন সবিস্তারে জানাবো আজকের ভিডিওতে। আমি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। তো দলিল রেজিস্ট্রি করার আগে আমরা জেনে নিব যে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রি করা যাবে এবং কোন কোন দলিলগুলো রেজিস্ট্রি যোগ্য নয়। তো চলুন শুরু করি। প্রথমত স্থাবর সম্পত্তির দানের দলিল। যদি স্থাবর সম্পত্তি কেউ যদি আপনাকে দান করে কিংবা আপনি কাউকে দান করেন, সেক্ষেত্রে এটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, কিন্তু হ্যাঁ বা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক নয়। এরপরে যেটা আসছে সেটা হলো কোনো স্থাবর সম্পত্তি যেটি স্থানান্তর করতে যাচ্ছেন, বিক্রি করতে যাচ্ছেন কিংবা অন্য কোনোভাবে ট্রান্সফার করতে চাচ্ছেন, সেটার মূল্য যদি 100 টাকা কিংবা তার বেশি হয়, তাহলে সেই দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ এক কথায় কোনো দলিলের মূল্য যদি 100 বা তার বেশি হয়, সেক্ষেত্রে সেই দলিলটি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হলো যে দলিল দ্বারা কোনো স্থাবর সম্পত্তিতে সত্ত্ব সৃষ্টি কিংবা বিলুপ্ত হয়, অর্থাৎ যেমন কোনো লিজ, কোনো বিক্রয়, কোনো বন্ধক কিংবা বিনিময় ইত্যাদি যদি হয়ে থাকে, তাহলে সেই দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হলো লিজ। যদি লিজ দলিল যদি আপনাকে রেজিস্ট্রি করতে হবে কিনা এই প্রশ্ন যদি আসে, তাহলে সেক্ষেত্রে যদি লিজটি 1 বছরের বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি রেজিস্ট্রি করতে হবে। এবং 1 বছরের যদি আপনি লিজ রেজিস্ট্রি নাও করেন, সেক্ষেত্রে লিজটি 1 বছরের কম হিসেবে ধরে নেওয়া হবে। এরপরে যেটা আসতেছে সেটা হলো আদালতের ডিগ্রি কিংবা হুকুমনামা দ্বারা যদি কোনো অধিকার সৃষ্টি বা বিলুপ্ত হয়, সেক্ষেত্রে সেই দলিলটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কি অন্যান্য আইনে যদি অন্যান্য বিধান থাকে যে এই দলিলটি রেজিস্ট্রি করতে হবে, তাহলে সেটিও রেজিস্ট্রি করতে হবে। এখন আমরা জানবো যে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রি করবে না। যদি দলিলে যদি কোনো ধরনের কাটা, ছিঁড়া, দাগ ইত্যাদি যদি ভুল থাকে, আদালত অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসার সেই দলিলটি রেজিস্ট্রি করবে না। এবং দলিলের বিষয়বস্তু অর্থাৎ যেই দলিলটি যেই উদ্দেশ্যে করতেছেন, অর্থাৎ দাতা, গ্রহীতা ইত্যাদি এ ধরনের যদি কোনো ধরনের ভুল বা ভ্রান্তি থাকে, সেক্ষেত্রেও এই দলিলটি রেজিস্ট্রি করবে না। এরপর হচ্ছে যে কি চৌহদ্দি। দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে চৌহদ্দি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনি যেই জায়গাটি ক্রয় করবেন, সেই জায়গার চতুর্পাশে কারা বর্তমানে মালিক রয়েছে, তাদের সেই বিবরণটা দলিলে যদি না থাকে, সেই ক্ষেত্রে সেই দলিলটি রেজিস্ট্রি করবে না। এরপরে বলা হচ্ছে যে কি যে দলিল যদি 4 মাসের মধ্যে যদি উপস্থাপন না করেন, অর্থাৎ একটি দলিল সম্পাদন করার পরে 4 মাসের মধ্যে দলিলটি সাব রেজিস্ট্রার বরাবর উপস্থাপন করতে হয়। সেক্ষেত্রে যদি আপনি 4 মাসের মধ্যে যদি উপস্থাপন না করেন, সেক্ষেত্রেও সেই দলিলটি আদালত সাব রেজিস্ট্রার রেজিস্ট্রি না করার জন্য বলতে পারে। এরপর হচ্ছে যে কোনো দলিল যদি বিদেশে সম্পাদিত হয়ে থাকে, সেই দলিলটি বাংলাদেশে আসার পরে আপনাকে 4 মাসের মধ্যে উপস্থাপন করতে হবে, না হলে সাব রেজিস্ট্রার সেখানে রেজিস্ট্রি নাও করতে পারে। এরপর হচ্ছে যে কি দলিল রেজিস্ট্রার সহ যদি কোনো ধরনের কাগজপত্র ঘাটতি থাকে, যেমন আপনার এনআইডি কার্ড যদি সঠিকভাবে না থাকে, আর যদি আপনাদের বন্টননামা ক্ষেত্র বিশেষে বন্টননামা না থাকলে, এবং বর্তমানে যেই সিস্টেম অনুযায়ী যদি খাজনার দাখিলা সেটা যদি আপডেট না থাকে, এই কারণেও দলিল রেজিস্ট্রি নাও করতে পারে। তাহলে আমরা আজকের ভিডিওতে জানলাম যে কোন কোন দলিলগুলো রেজিস্ট্রি করবে, কোন কোন দলিলগুলো রেজিস্ট্রি করবে না, এবং রেজিস্ট্রি না করলে সেক্ষেত্রে কি করবেন এই বিষয়গুলো। অর্থাৎ যদি এই পদ্ধতিগুলোর আন্ডারে যদি রেজিস্ট্রি যদি আপনার দলিল যদি রেজিস্ট্রি না করে থাকে, সেক্ষেত্রে আপনাকে কোন জায়গায় যে ঘাটতি আছে আপনার দলিলে, সেই জায়গাটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেই ঘাটতিটা পূরণ করে আপনি পুনরায় চাইলে দলিল রেজিস্ট্রির জন্য আপনি আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।